এখন আমরা যখন লিটারেচার রিভিউ রাইট করি, লিখি, তখন হচ্ছে আমরা অনেকগুলো মাধ্যম ফলো করি। যারা আমরা থিসিস করতেছি, থিসিসের লিটারেচার রিভিউ রাইটিং এবং যারা হচ্ছে যে জার্নাল আর্টিকেলের রিসার্চ লিটারেচার রিভিউ রাইটিং করি, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি, অর্থাৎ আমরা হচ্ছে যে লিটারেচার রিভিউর লেখার ক্ষেত্রে এখানে এই জন্য বলছি যে দুটি স্টেপ আমরা অনেক সময় ফলো করি, একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল, একটা হচ্ছে থিমেটিক। ক্রোনোলজিক্যাল এবং এর মাঝে আরেকটা হচ্ছে যে আমরা যখন থিসিসের জন্য রাইটিং করি এবং আমরা যখন লিটারেচার পেপারের জন্য রাইটিং করি, জার্নাল আর্টিকেল পাবলিশের জন্য, সেক্ষেত্রে আমাদের রাইটিংটা যেহেতু ভিন্ন হয়। তো আমরা থিসিসের জন্য যেটা করি সেটি হচ্ছে যে আমার টপিক রিলেটেড অনেকগুলো পেপার আমরা হচ্ছে যে রিভিউ করি, এবং সেক্ষেত্রে আমরা একজন পেপারের সে কি কি বিষয় নিয়ে কাজ করছে সেই বিষয়গুলো আমরা হচ্ছে যে এখানে আইডেন্টিফাই করি। আমরা একটু করে সেটি দেখবো। আর ক্রোনোলজিক্যাল ক্ষেত্রে থিসিস রাইটিং অথবা সিনিয়র প্রজেক্টে যেটা হয়, আমরা আহ, বলে থাকি যে কোন একটা বিষয় যদি বলি যে আহ, আব্দুর রহিম সে একটা কাজ করছে, তার রিসার্চের অবজেক্টিভ এই বিষয়গুলো ছিল, সে এই মেথোডোলজি এবং তার ফাইন্ডিংসটা এটা ছিল। এই যে ওভারঅল একটা সামারি আমরা করতেছি, যেটাকে আমরা হচ্ছে ন্যারেটিভ রিভিউ বললাম, সেগুলো আমরা হচ্ছে যে আহ, আমরা লিটারেচার ক্ষেত্রে লিখি, সেটি হচ্ছে থিসিসের ক্ষেত্রে অথবা সিনিয়র প্রজেক্টের ক্ষেত্রে। একই সাথে আমরা জার্নাল পেপারও লিখি, তবে জার্নাল পেপারে তুলনামূলক শর্ট করে লিখি। আর ক্রোনোলজিক্যাল ওয়েতে আমরা মূলত হচ্ছে যে সিনিয়র প্রজেক্টের ক্ষেত্রে বলতেছি অথবা থিসিসে আমরা অনেক সময় এটিকে হচ্ছে যে ইয়ার অনুযায়ী পাবলিকেশন, অর্থাৎ 2018 থেকে যদি আমি পেপার নিয়ে রিভিউ করি, তাহলে 18, 19, 20, 21, 22, অথবা আমরা 24 থেকে শুরু করে 24, 23, 22, এভাবে ক্রোনোলজিক্যালি আমরা হচ্ছে বিষয়গুলোকে সাজাই। আর থিমেটিক হচ্ছে সেম টপিকে আমরা ওভারঅল লিখতে পারি, বাট থিমেটিকের ক্ষেত্রে আমরা এটিকে বিভিন্ন থিম অনুযায়ী হচ্ছে ভাগ করে দিই। থিম বলতে এখানে আমাদের যে লিটারেচার রিভিউ সেকশন থাকে, সেকশন 2 তে, সেখানে আমরা আহ, একই টপিকের উপরে সাবসেকশন অনেকগুলো করতে পারি, অর্থাৎ 2.1, 2.2, 2.3, এই যে বিভিন্ন থিমের ভিতরে আমরা বিভিন্ন ধরনের যে কাজগুলো, অর্থাৎ জার্নাল আর্টিকেল অথবা কনফারেন্স পেপার গুলো আমরা রিভিউ করতেছি, সেগুলোর কম্বিনেশন থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে থিমেটিক রাইটিং স্টেপ। রিসার্চের আমি যেটা করি বা আমরা যেটা করে থাকি, সেটা একটু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স ইউজ করা। তো যারা মূলত আমরা ইতোমধ্যে টপিক সিলেক্ট করছি অথবা আমাদের মধ্যে কিউরিসিটি হচ্ছে অথবা আমরা রিসার্চ করব, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের রিসার্চের কাজটা অনেক ইজি হয়। তো লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা কি? লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমাদের আহ, একটা ডক ফাইল তৈরি করা, যে ডক ফাইলের মধ্যে আমরা যে যে পেপারগুলো পড়তেছি সেই পেপারগুলোর একটা ওভারঅল সামারি রাখা, যেটা আমাদেরকে যখন আমরা লিখতে বসি সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। তো আমরা একটু দেখি যে আসলে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা কিরকম হয়। অর্থাৎ আপনি একটা টপিক সিলেক্ট করলেন যে অনলাইন, সাপোজ কোভিড-19 আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেন্টাল হেলথের উপরে কি ধরনের এফেক্ট ফেলতেছে, এই বিষয় নিয়ে সাপোজ আপনি হচ্ছে যে কাজ করতে যাচ্ছি। তো আমরা এক্ষেত্রে কি করি, আমরা হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে, সেটা বুক হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন জার্নাল পেপার হতে পারে, আমরা সার্চ দিয়ে কিছু রিলেভেন্ট আমাদের টপিকের উপর আমরা হচ্ছে যে কিছু জার্নাল আর্টিকেল ফার্স্ট হচ্ছে ডাউনলোড করে ফেলি। এরপরে আমাদের কাজ শুরু হয়। এরপর আমাদের যে কাজ শুরু হয় সেটি হচ্ছে যে আমরা রিভিউ করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমরা যেটা দেখি যে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা আমাদের কাজটাকে অনেক সহজ করে। কিভাবে? আমরা 10টা পেপার হচ্ছে প্রথম থেকে সিলেক্ট করলাম। সেক্ষেত্রে আমরা যখন এই লিটারেচার রিভিউ ডক ফাইলে অথবা আপনারা হচ্ছে যে এক্সেলে করতে পারেন, এক্ষেত্রে দেখেন যে টপিক অ্যান্ড জার্নাল, অর্থাৎ ফার্স্ট স্টেজে আমরা টপিক বা জার্নাল যে বিষয় নিয়ে কাজ করতেছি সেটি লিখি, অথর লিখি, সেই কাজটার অবজেক্টিভটা কি আছে সেটা দেখার চেষ্টা করি, এবং সেই কাজটা আসলে কোন মেথোডোলজি ফলো করে করছে। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে পারি। সেই সাথে আমরা মেথোডোলজি সেকশনের ক্ষেত্রে ডাটা এবং সিম্পল, আসলে সেই পেপারগুলোতে কতগুলো ডাটা নিয়ে অথবা স্যাম্পল নিয়ে কাজ করছে সেটা আমরা দেখতে পারি, এবং সেই সাথে তারা কোন কোন অ্যানালাইসিস টেকনিক গুলো ইউজ করছে সেগুলো আমরা এখানে শর্ট করে লিখতে পারি। এবং ফাইনালি আমরা ফাইন্ডিংস অথবা রেজাল্টের মাধ্যমে কি ফাইন্ডিংসটা আমরা হচ্ছে যে দেখার চেষ্টা করি। আর আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে গ্যাপ বলে থাকি, যে অর্থাৎ এই রিসার্চের ক্ষেত্রে যদি কোনো গ্যাপ থাকে, গ্যাপ বলতে অনেক সময় আমরা আহ, আমি যে কাজ করতেছি তার সাথে এটা রিলেভেন্ট কিনা,
অথবা আমাদের কোনো ধরনের ডিরেকশন দেয় কিনা, যেটাকে আমরা ফিউচার রিসার্চ ডিরেকশন বলি। এই ধরনের যদি কোনো ডিরেকশন থাকে সেগুলো আমরা হচ্ছে এখানে লিখতে পারি। তো যারা আমরা এই বিষয়টা সম্পর্কে জানি অথবা না জানি, আমি বিষয়টা এমন ভাবে আমি বলার চেষ্টা করছি যাতে করে যারা একদম আর্লি ক্যারিয়ার, আমি লিটারেচার সম্পর্কে কিছুই জানি না, বাট আমি কিভাবে শুরু করব, যারা জানি তারা এই সম্পর্কে একটু ঝালাই নিতে পারি, এবং যারা জানি না তারা এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করতে পারি। তো আমরা লিটারেচার রিভিউ এইভাবে ওয়ান বাই ওয়ান, যদি আমি 15টা পেপারও রিভিউ করি, তাহলে আমি 1 2 3 4 করে আমরা হচ্ছে যে এই পেপারগুলোতে এভাবে রাখতে পারবো। যখন আমরা, এবং এই অংশটা যে শুধুমাত্র আমরা আমাদের কাজের সুবিধার্থে করি তা না, আমরা আমাদের থিসিস রাইটিং এ কিন্তু, প্রজেক্ট রাইটিং এও কিন্তু এটা ব্যবহার করতে পারি। এবং পরের স্টেপে আমি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ নিয়ে যখন আলোচনা করব, তখনও আপনারা বুঝতে পারবেন যে এই অংশটা আমাদেরকে কিভাবে ওই অ্যানালাইসিসের ক্ষেত্রে হেল্প করে। ওকে, তো এটি হচ্ছে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স, যেখানে আমরা টপিক জার্নাল থেকে শুরু করে অথর, অবজেক্টিভ, সবগুলো বিষয় আমাদের এখানে কম্বিনেশন থাকে। লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স এর আরেকটা গুরুত্বপূর্ণ এফেক্ট বা আমাদের কাজ হচ্ছে, লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স আমাদেরকে রেফারেন্সিংটা খুঁজতে সুবিধা করে। আমরা অনেক সময় অনেক পেপার হয়তো রিভিউ করতেছি, বাট আসলে বুঝতে পারি না যে আমি কোন পেপারটা পড়ছি, অথবা দ্বিতীয় পেপার পড়তে গিয়ে প্রথম পেপারটা সম্পর্কে আমি হয়তো অনেকটা ভুলে গেছি। বাট যখন আপনি লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স পড়তেছেন, আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিবে আপনার রিসার্চ ডিরেকশন ক্ষেত্রে। এখন আমরা জাস্ট কিছু সিম্পল এখানে একটা উদাহরণ দিয়ে দেখবো যে